চট্টগ্রামে লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ নিহত ৮, আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাস রুট রেশনালাইজেশন প্রক্রিয়ার মধ্যে ২ সিটিতে নামানো হলো নতুন সার্ভিস। দক্ষিণের মেয়র বলছেন সাময়িক ব্যবস্থা, বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া। বাকশাল ৯ জিয়াউর রহমানের সামরিক শাসনই গণতন্ত্রকে ধ্বংস করেছে, আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দলীয় কার্যালয়ের সামনে বিএনপির স্বাধীনতা দিবসের শোভাযাত্রা। নেতাদের অভিযোগ, চরম অসুস্থ বেগম জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে প্রতিবাদের জের আজ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ। সংবাদের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। চট্টগ্রামে লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন। মাইক্রোবাস চালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। অবুঝ শিশুটি জানে না মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কেড়ে নিয়েছে তার মা ও নানি সহ পরিবারের ৩ সদস্যের প্রাণ। বাবার কোলে থাকায় কোনো মতে প্রাণে বেঁচে যায় শিশুটি, তবে গুরুতর আহত হয় শিশুটির বাবা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। বাসটি চুন্তি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি ছিটকে পড়ে, দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই নিহত হন ৮ জন, আহত হন ২৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। পরে আহতদের উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে তখন বাচ্চার বোনটাও মারা গেছে, নানিও মারা গেছে, ওর মা মারা গেছে, শুধু বাপটা বাঁচি আছে। বাপের কুলে ছিল মনে হয়, এই জন্য বাচ্চাটাও বাঁচি গেছে। এসি বলেন নন এসি বলেন যে কোনো বাস ট্রাক বলেন সবগুলোর আগে ওভারটেক করে আগে যেতে চাই, এই কারণে দুর্ঘটনাটা হয়েছে। আলমঘাট থেকে উঠেছে এবং বলেছে যে ড্রাইভার বেপরোয়াভাবে গাড়িটা চালাইতেছিল। তার ২-৩ বার তারা সতর্ক করে দিয়েছে। যখন সে বেপরোয়াভাবে চলাচ্ছিল তার বারবার নিষেধ করার পরেও অমান্য করে গাড়ি চালাচ্ছিল, এর মধ্যে দুর্ঘটনাটা ঘটে গেছে। মাইক্রোবাসের চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। রিল্যাক্স গাড়িটা ওনার পজিশন ছিল, উনি কিন্তু ওনার ডানা যায়নি, ওনার বামায় ঠিক ছিল। আর হাইওয়েস গাড়িটা নিচ থেকে উপরে পাহাড়ের দিকে উঠতেছে। সম্ভবত ড্রাইভারের চোখে ঘুম ছিল, নতবা নর্মাল ছিল, নতবা অবস্থানতা ছিল। সম্পূর্ণ আমার দৃষ্টিতে ওই মুহূর্তে হাইসের দোষটা আমি দেখতে পাচ্ছি। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ মৌ। নানা ব্যবস্থা গ্রহণ করার পরও কিন্তু সড়কে মৃত্যুর মিছিল কোনোভাবেই কমানো যাচ্ছে না। প্রতিদিন দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা ঘটছে। তেমনি গতকাল রাতে চট্টগ্রামের এই লোহাগাড়ায়ও কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে ৮ জনের প্রাণ নিয়েছে সড়ক দুর্ঘটনায়। সেক্ষেত্রে আমরা দেখেছি ১ শিশু, ২ মহিলা ও আরও ৫ জন পুরুষ আসলে এই দুর্ঘটনায় মারা গেছে। সেক্ষেত্রে রিল্যাক্স পরিবহনের যে গাড়িটি, এটি ঢাকা থেকে আসছিল এবং কক্সবাজারের দিকে যাচ্ছিল। এছাড়া যে মাইক্রোটি ছিল সেটি কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে যাচ্ছিল। মূলত আমরা এখানে এসে যে বিষয়টি জানতে পেরেছি, ফায়ার সার্ভিস, পুলিশ কিংবা স্থানীয় প্রশাসনের সাথে আসলে এই এলাকায় মূলত যে সমস্যাটি এই কক্সবাজার মহাসড়কে, সেটি হচ্ছে এখানে বেশ কয়েকটি বিপজ্জনক বাঁক রয়েছে। এছাড়া এই সড়কে যারা মাইক্রো চালায় তারা কিন্তু অনেকটা বেপরোয়া গতিতেই সবসময় মাইক্রো চালায়। এবং গতকাল রাতে যে দুর্ঘটনাটি ঘটেছে, আপনারা দেখছেন এই যে বাসটি এখানে ধান খেতে পড়েছিল, সেটি আসলে মাইক্রোবাসকে অনেকটা সরে যেয়েও কিন্তু সে নিজেকে বাঁচাতে পারেনি। সেক্ষেত্রে এই যে বাসটি রিল্যাক্স পরিবহনে, সেটি ধানক্ষেতে এসে পড়ে এবং যে মাইক্রোটি দুর্ঘটনায় পতিত হয় সেটি প্রায় আমরা দেখেছি পুরোপুরি কিন্তু অনেকটা ভেঙে চুরমার হয়ে গেছে। সেক্ষেত্রে ভিতরে যারা ছিল সবাই অনেকটা আমরা দেখেছি সবার প্রাণহানির ঘটনা এখানে ঘটেছে। সেক্ষেত্রে এখানকার যারা সাধারণ মানুষজন বলছে, এই কক্সবাজার মহাসড়কে যত দুর্ঘটনা ঘটে সবসময় কিন্তু এই মাইক্রোর কারণে দুর্ঘটনাগুলো ঘটে।
কারণ মাইক্রো যারা গাড়ি চালায় তাদের অনেকে চালকদের বয়স কম থাকে, তাদের প্রতিযোগিতাপূর্ণ এক ধরনের মনোভাব থাকে। সেই প্রতিযোগিতাপূর্ণ মনোভাব থেকেই কিন্তু সবসময় দুর্ঘটনাটি ঘটে। গতকাল রাতেও যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি হয়তো ড্রাইভার কোনো কারণে ঘুম ঘুম ভাব ছিল বা প্রতিযোগিতাপূর্ণ একটি মনোভাব ছিল, বাসটিকে দ্রুত পাশ কাটিয়ে আগে চলে যাওয়ার যে প্রবণতা, সেই কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে এমনটি আমাদেরকে জানিয়েছে এখানকার যারা পুলিশ সুপাররা এসেছে তারা। তবে এখানে যে 8টি লাশ ছিল তার মধ্যে 7টি লাশই কিন্তু পরিবারের স্বজনদের ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে। আর বাকি এই যে একটি লাশ রয়েছে সেই একটি লাশের স্বজনরা আসলে সেটিও হস্তান্তর করা হবে এবং কিছুক্ষণের মধ্যেই যে বাসটি এখানে পড়ে আছে সেই বাসটি তোলার ব্যবস্থা করা হবে এবং সেটি তুলে এখান থেকে নিয়ে যাওয়া হবে। এবং দুর্ঘটনার পর থেকে আমরা দেখেছি হাইওয়ে পুলিশ যারা রয়েছে তারা এখানকার যারা গাড়ি চালাচ্ছেন তাদের লাইসেন্স যেমন পরীক্ষা করছে, তারাও বিভিন্ন বিষয়গুলো এখানে দেখভাল করছে। সেক্ষেত্রে ভবিষ্যতে যাতে আর কোনো ধরনের এরকম দুর্ঘটনা না ঘটে সেই ব্যবস্থা নেওয়া হবে এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের লোহাগাড়া এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। মৌ, চট্টগ্রামের লোহাগাড়া এলাকা থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। একদিকে চলছে বাস রুট রেশনালাইজেশনের কাজ, অন্যদিকে 2 সিটি কর্পোরেশনে নামানো হয়েছে বিআরটিসির নতুন সার্ভিস। দক্ষিণের মেয়র বলছেন এটা সাময়িক ব্যবস্থা, রেশনালাইজেশন চূড়ান্ত হলে এর সমন্বয় করা হবে। এ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে ভিন্ন মত। কেউ বলছেন এর মাধ্যমে মূল পরিকল্পনা পিছিয়ে যেতে পারে, তবে স্বল্প মেয়াদে সুফল আসতে পারে বলে মনে করছেন কেউ কেউ। রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে বাস রুটটি বিন্যাসের উদ্যোগ নিয়েছিলেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক। তার মৃত্যুতে বিষয়টি থমকে গেলে গত বছর নিরাপদ সড়কের আন্দোলন চাঙ্গা হলে আবারও তা সামনে আসে। দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকনের নেতৃত্বে আবারও কাজ শুরু হয়। এরই মধ্যে একাধিক রুটে বিআরটিসির বাস সার্ভিস চালুর ঘোষণা দেয় দক্ষিণ সিটি কর্পোরেশন। বুধবার রাজধানীর ধানমন্ডি এলাকায় চালু করা হয় চক্রাকার বাস সার্ভিস। অন্যদিকে একদিনের নোটিশে উত্তর সিটিতেও চালু করা হয় উত্তরা মতিঝিল রুটে বিআরটিসির নতুন বাস। বাস রুট ঢেলে সাজানোর মেগা প্রকল্প যখন চলমান তখন হঠাৎ এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া পরিবহন বিশেষজ্ঞদের মাঝে। এই উদ্যোগটা নিয়ে ভালো করেছে যে বিআরটিসি অ্যাটলিস্ট তার ঢাকা শহরের পার্টিসিপেশনটা বাড়ালো। বিআরটিসির কিন্তু পার্টিসিপেশন আরও বাড়ানো উচিত। কারণ আমি তো মনে করি যে এটা বিআরটিসির পার্টিসিপেশন বাড়ার ফলে মানুষ অবশ্যই উপকার পাবে। প্রত্যাশাটা ছিল খুব দ্রুত অপারেটর নির্ভর কালারের মাধ্যমে কোম্পানির মাধ্যমে বাস সেবাটা দিবেন, এটা মনে হয় দেরি হয়ে যাচ্ছে। এত দেরি হওয়ার কথা না। এটাকে দ্রুত বাস্তবায়ন না করে আমরা যদি অন্য কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করি, আমার ধারণা এটাকে প্রসেসটা কিন্তু দীর্ঘায়িত হয়ে যাবে। রাজধানীর সড়ক ব্যবস্থা সুবিন্যস্ত করতে রেশনালাইজেশনের বিকল্প নেই বলে মত তাদের। সলিউশনটা হবে কিন্তু সংক্ষিপ্ত করে 300টার মতো রুট আছে, এটাকে 22টার মধ্যে এনে 5টা অপারেটর মাধ্যমে যদি প্রতিযোগীহীনভাবে চালাই এবং বাসকে যদি লিজ সিস্টেমে না চালিয়ে ড্রাইভারকে বেতনভুক্ত করি, তাহলে কিন্তু এই অসুস্থ প্রতিযোগিতাটা হওয়ার কথা না। এদিকে দক্ষিণের মেয়র বলেছেন পুনর্বিন্যাস হলে স্বল্প সময়ের জন্য নেওয়া এই পদক্ষেপ সমন্বয় করা হবে। ছোট ছোট কাজগুলো আমাদের চলমান থাকবে। একদিকে আমাদের বৃহত্তর লক্ষ্য 2 বছরের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দ্বিতীয়ত আমাদের ছোট ছোট উদ্যোগের মধ্য দিয়ে আমাদের কাজগুলোকে এগিয়ে নেওয়া যাবে। রেশনালাইজেশনের এই প্রক্রিয়া সম্পন্ন হতে আরও 3 বছর লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সংবাদে আরো থাকছে, টাঙ্গাইলের বনাঞ্চলে গাছ কেটে উজাড় করে চলছে ভূমি দখল। বন বিভাগের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ। বাকশাল নয়, জিয়াউর রহমানের সামরিক শাসনই গণতন্ত্র নষ্ট করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী দল কখনো দেশের মানুষের উন্নতি করতে পারে না। গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার বিকেলে আওয়ামী লীগের আলোচনা সভায় অংশ নেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধাপে ধাপে এগিয়েছেন
সভায় স্বাধীনতার ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরিকল্পিতভাবে দীর্ঘ সংগ্রামের পথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতির পিতা দেশ স্বাধীনের নকশা করেছিলেন। মন্তব্য করেন, বাকশাল নয়, জিয়াউর রহমানের সামরিক শাসনই হত্যা করেছিল গণতন্ত্রকে। আমাদের স্বাধীনতা বিরোধীরা পরবর্তীতে তারা একের পর এক চক্রান্ত করে যাচ্ছিল। বাকশাল এটা ছিল কৃষক, শ্রমিক, আওয়ামী লীগ সহ দেশের সকল স্তরের মানুষ সকলকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে দেশের আর্থ সামাজিক কাজে তাদেরকে সম্পৃক্ত করে অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য এই জাতীয় ঐক্য তিনি গড়ে তুলেছিলেন। ক্ষমতার উচ্ছিষ্ট থেকে সৃষ্টি হওয়া দল মানুষের উন্নয়ন করতে পারে না বলেও মত দেন শেখ হাসিনা। মার্শাল অর্ডিন্যান্স দিয়ে যারা দেশ চালায়, প্রতি রাতে যেখানে কারফিউ থাকে, যতই রাজনৈতিক দল করতে দিক না কেন, সে দেশে আবার গণতন্ত্র কিভাবে থাকে আর গণতান্ত্রিক ধারাটাই বা চলে কিভাবে, সেটাই হচ্ছে আমার প্রশ্ন। অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দল সৃষ্টি হয়, ক্ষমতা ছাড়া অস্তিত্বই থাকে না। সেটাই আজকে বাংলাদেশে প্রমাণিত সত্য। বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার প্রত্যয়ে নেতাকর্মীদের এগিয়ে চলার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টায় বারবার ব্যর্থ হয়েছে পরাজিত শক্তি। আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের জনগণের সাথে গঠিত। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা দিবসের শোভাযাত্রা করল বিএনপি। এর আগে গতকাল সকালে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, চরম অসুস্থ বেগম জিয়াকে কোনো প্রকার চিকিৎসা দেওয়া হচ্ছে না। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিএনপির স্বাধীনতা দিবসের শোভাযাত্রা। অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শোভাযাত্রা নাইটেঙ্গেল মোড়, শান্তিনগর ও মালিবাগ ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় বেগম জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেয় ছাত্রদল, যুবদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, দেশে বাকশাল প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। আজকে প্রায় ৪৭ বছর স্বাধীনতা এসেছে, আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আসলে কি আমরা স্বাধীন হয়েছি? আমরা এখন স্বাধীন নই, আমরা মুক্ত নই। সেই স্বাধীনতাকে হরণ করেছে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে এই আওয়ামী লীগ বন্ধুরা। ওদের চেতনা, এর মধ্যে গণতন্ত্র নেই, ওদের চেতনার মধ্যে একদল, ওদের চেতনার মধ্যে বাকশাল, ওদের চেতনার মধ্যে গণতন্ত্রের হত্যা, আর বিএনপির স্বাধীনতার চেতনার মধ্যে বহুদলীয় গণতন্ত্র। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিএনপি নেত্রীকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালানো হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এতই অসুস্থ হয়ে পড়েছেন যে তিনি এখন কারাগারের কক্ষেও চলাচল করতে পারছেন না। তাকে সুপরিকল্পিত হবে একটা হত্যা করার ষড়যন্ত্র চলছে। অবিলম্বে এই মুহূর্তে দেশ নেত্রীকে তার সুষ্ঠু চিকিৎসার জন্য তাকে তার পছন্দ মতো হাসপাতালে স্থানান্তর করা হোক। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বিআরডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের ২৪তম দিনে রাজধানীর মিরপুর এলাকার তুরাগ নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন রিপোর্টার মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, ঢাকার চারপাশের নদী দখল মুক্ত করার যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল গত ২৯শে জানুয়ারি, আজ চলছে তার ২৪তম দিন এবং দ্বিতীয় পর্যায়ের আজই কিন্তু শেষ কার্যদিবসে উচ্ছেদ অভিযানের। আজ আমরা আছি রাজধানীর যে মিরপুর বেড়িবাঁধ রয়েছে তার ঠিক পাশে তুরাগ নদের তীরে। তো এখানে মূলত এই তুরাগ নদের জায়গা দখল করে আপনি দেখছেন বড় বড় এগুলোকে বলা হয় বালুর, যে একদম যেটি বলা হয় বালুর, এখানে অনেক স্ট্যাপ করা রাখা হয়েছে। বিপুল পরিমাণ বালু এখানে কিন্তু আপনি দেখছেন যে একদম নদীর যে তীর রয়েছে বেড়িবাঁধের জায়গা জুড়ে, সেগুলো কিন্তু এখানে সেই বালুর গদি বলা হয় স্থানীয় ভাষায়, যে বালুর গদি, সেই বালুর গদি এখানে তৈরি করে রাখা হয়েছে। তা দেখছেন যে সেই বালুগুলো মূলত এখন যে এক্সকাভেটর মেশিন রয়েছে বিআরডব্লিউটি এর, আমরা অন্যান্য দিন দেখি 2টি মেশিন কাজ করতে, আজ কিন্তু 3টি মেশিন এখানে কাজ করছে বা 3টি এক্সকাভেটর। এগুলো বালুগুলো মূলত অপসারণ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, নদীর প্রশস্তকরণের কাজ করা চলছে। তো কিছুক্ষণ পরেই কিন্তু এই বালু
বালু এগুলো মূলত নদী প্রশস্ত করে বালুগুলো নদীর তীর থেকে উপরে উঠিয়ে দিয়ে যে এই এলাকায় যে অবৈধ স্থাপনা রয়েছে, বিভিন্ন বহুতল ভবন রয়েছে কিংবা আধা পাকা বা কাঁচা স্থাপনা রয়েছে, সেগুলো কিন্তু এখানে উচ্ছেদ কার্যক্রম শুরু হবে কিছুক্ষণের মধ্যে বালুগুলো অপসারণ শেষে। আপনি জানেন যে এ পর্যন্ত এই গত 24 দিনে কম করে হলেও 3000-এর মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিএডব্লিউডি বুড়িগঙ্গা এবং তুরাগ পাড়ে। এবং আজকের মূলত এই উচ্ছেদ অভিযান দ্বিতীয় পর্যায়ে শেষ হবার পরে আবারও নতুন করে তারিখ ঘোষণা হবার কথা রয়েছে। সেটি আমরা যতদূর এখন পর্যন্ত শুনেছি যে এপ্রিলের শুরুর দিকেই আবার শুরু হবে তৃতীয় পর্যায়ের উচ্ছেদ অভিযান। আপনি জানেন যে এই ঢাকার চারপাশের নদী বুড়িগঙ্গা, তুরাগ, এর পরে যে রয়েছে শীতলক্ষা বা বালু বা ধলেশ্বরী, এই সবগুলো নদীর পাশেই কিন্তু অসংখ্য অবৈধ স্থাপনা রয়েছে। সেই স্থাপনা কিন্তু সবই উচ্ছেদ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই উচ্ছেদ কার্যক্রম শেষে নদীর পাশে যে একটি প্রকল্পের মাধ্যমে ওয়াকওয়ে, ইকো পার্ক, আরসিসি জেটি কিংবা মানুষের বসার জন্য অসংখ্য বেঞ্চ বেঞ্চের জন্য কিন্তু একটি প্রকল্প পাশ করা হয়েছে প্রায় 850 কোটি টাকার। এবং আমরা কিন্তু জানতে পেরেছি যে সেই প্রকল্পের ব্যয় কিন্তু দিন দিন আরো বাড়বে, কারণ এত পরিমাণ যে অবৈধ স্থাপনা রয়েছে এটি কিন্তু আসলে বিএডব্লিউডির ধারণাও ছিল না। তো এখন দেখা যাচ্ছে উচ্ছেদ অভিযানে এসে যে অবৈধ স্থাপনার সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। তো এখন বিএডব্লিউডি বলছে যে এই যত স্থাপনা আছে নদীর দুপাশে সবই কিন্তু উচ্ছেদ করে নদীকে যে কোনো মূল্যে তারা প্রশস্ত করতে চান। এবং তারা বলছে শুধু উচ্ছেদই নয়, এই যেমন আজকে যেমন অপসারণ চলছে এই ধরনের যেগুলো ভরাট রয়েছে সেই ভরাটগুলো খনন করে নদীর প্রবাহ ফিরিয়ে আনা হবে। ইতিমধ্যে আমিন মোমেন নামে একটি হাউজিং পুরোপুরি অপসারণের কাজ চলছে সেখানে খুব বড় আকারে। তো সব মিলিয়ে আসলে টেকসইভাবে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার যে উদ্যোগ সেটি মোটামুটি চলছে। তো দেখা যাক আজ পরবর্তীতে কত দূর গিয়ে এই উচ্ছেদ অভিযান থামে। মোটামুটি আমার কাছে এই ছিল সবশেষ। মৌ, বিআইডব্লিউটি এর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম সম্পর্কে জানাতে রাজধানীর মিরপুর এলাকার তুরাগ তীর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। রাজধানীর যাত্রাবাড়িতে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান চালাচ্ছে বিএসটিআই। সেখানে রয়েছে রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অবৈধ পানি তৈরি কারখানা অভিযান চালাচ্ছে বিএসটিআই এবং এই মুহূর্তে আমি রয়েছে রাজধানীর যাত্রাবাড়িতে। সকাল 8টা থেকে এই অভিযানটি শুরু হয়েছে এবং এখনো চলছে এবং তারা বলছে যে আজকে আরো বেশ কয়েকটি জায়গায় তারা অভিযান পরিচালনা করবে। অভিযান পরিচালনা করার সময় এখন এই মুহূর্তে রয়েছে আমরা একটি পানির কারখানা। এই পানির কারখানাটি আসার পরে বিএসটিআই কর্মকর্তারা আমাদের কাছে বলছেন যে পানি তৈরি কারখানার কোনো ধরনের কাগজপত্র তারা দেখাতে পারেননি এবং বাড়ির যে মালিক রয়েছে তিনি আসলে ঠিকমতো বলতেও পারছেন না যে এই কারখানাটি যে তিনি ভাড়া দিয়েছেন সেই কারখানাটিতে আসলে এই যে পানির কারখানা করা হয়েছে সেই তাদের কোনো কাগজপত্র আছে কিনা। বিএসটিআই বলছে তারা বেশ কিছুদিন যাবত এই কারখানাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং তাদের অভিযান চলমান থাকবে। তারা বলছে যতদিন পর্যন্ত এই পানিগুলোর যে প্রক্রিয়া রয়েছে বাজারজাতকরণের সেগুলি সঠিকভাবে তারা ঠিক না করতে হবে ততদিন পর্যন্ত তারা এই অভিযান চলবে। তারা বলছে নগরবাসীকে বিশুদ্ধ পানি এই খাওয়ানোর জন্য তাদের অভিযান চলমান আছে এবং এটি তারা থাকবে। এই মুহূর্তে একজন বিএসটিআইর ঊর্ধ্বতন কর্মকর্তা আমার সাথে রয়েছেন, তার সাথে যদি একটু কথা বলতে চাই যে আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে আপনাদের এই অভিযানটি তো চলমান আছে, আপনারা অনেকদিন ধরে করছেন এবং আজকেও করছেন এবং আজকে আপনার এখানে কি কি পেলেন? আপনাকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা বিএসটিআই নিয়মিত সার্ভিলেন্স কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমরা যাত্রাবাড়ি এলাকায় যাত্রাবাড়ি পুলিশের সহায়তায় একটি কারখানা আইডেন্টিফাই করেছি। এই কারখানাটি অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে নোংরা জারে অত্যন্ত নিম্নমানের পানি উৎপাদন করছে এবং বাজার বিক্রি করছে। এই অপরাধে ইতিমধ্যেই তার জারগুলো আপনারা দেখেছেন ধ্বংস করা হয়েছে এবং বিএসটিআই এই ধরনের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা মানুষকে নিরাপদ পানি নিশ্চিত করার আগ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। ঠিক যেমনটি উনি বলছিলেন, আপনারা শুনছিলেন যে এই কারখানাটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই কারখানাটিতে তারা কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেনি এবং সরাসরি ওয়াসার পানির যে পাম্পটি রয়েছে সেই পাম্প দিয়ে পানি সরবরাহ করা হচ্ছে। তো এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে ছিল যে যাত্রাবাড়িতে সকাল 8টা থেকে বিএসটিআইয়ের অভিযান শুরু হয়েছে এবং তারা বলছে আজকে আরো বেশ কয়েকটি জায়গায় তারা এই অভিযান পরিচালনা করবেন। বিএসটিআই এর খাদ্যে ভেজাল বিরোধী অভিযানের সর্বশেষ খবর জানাতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল ও সখীপুরের বনাঞ্চলে অবৈধ ভূমি দখল দিন দিন বেড়েই চলেছে। বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় এই অবৈধ দখলে মেতে উঠেছে স্থানীয় প্রভাবশালীরা। একই সঙ্গে শাল, সেগুন ও গজারি গাছ নির্বিচারে কেটে উজাড় করা হচ্ছে বন। অবশ্য বনভূমি দখল ও গাছ কাটা রোধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা চেয়েছে স্থানীয় প্রশাসন। টাঙ্গাইল প্রতিনিধি কাদির তালুকদারের তথ্য, রাশিদ খানের ছবিতে দেখুন রিপোর্ট।
টাঙ্গাইলের মধুপুর ও সখীপুর উপজেলার বনের বিরাট অংশ প্রভাবশালীদের দখলে চলে গেছে। বন বিভাগের বিট অফিসার ও রেঞ্জারদের ম্যানেজ করে যে যার মতো করে বনের জায়গা দখলে নিয়ে গড়ে তুলেছেন স্থায়ী বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। অবৈধ দখলদাররা বনের ভেতরে আস্তানা গাড়ায় রাতের আধারে কেটে সাবার করছে শাল গজারের মতো পরিবেশ বান্ধব গাছ। এতে বনের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। অবৈধ দখলদাররা বলছেন বসবাসের বিকল্প জায়গা খুঁজে না পেয়ে এখানে বসতি গড়েছেন তারা। বাপ দাদার কোনো রেকর্ড সয় সম্পত্তি নাই, যেহেতু আমরা আমাদের পূর্বপুরুষ এখানে থেকে গেছে, আমরা ওইখানে থেকে রয়েছি। সরকারের জায়গা আমরা যাবো কোথায়? সরকারের জায়গা আমরা সরকারের লোক কেনে গেছে হেরিরা আঙ্গ কি কোনো কমি নিব। তবে বিভাগীয় বন কর্মকর্তা গাছ উজাড়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে অবৈধ দখলদারদের আস্তানা গড়তে বন বিভাগের অসাধু কর্মকর্তাদের সহযোগিতার বিষয়ে কিছুই বলেননি। আমাদের অভিযান অব্যাহত আছে এবং অনেকাংশে কমে আসছে এবং আগামী ভবিষ্যতে তার সুন্দর গঠে নেমে আসবে বলে আমি বিশ্বাস করি এবং আমরা এই গাছ পাচারকারী যেসব চক্র আছে তাদেরকে আমরা নির্মূল করে ছাড়ব। অবশ্য বনভূমি রক্ষায় অবৈধ দখলদারদের উচ্ছেদ ও গাছ কাটা রোধে আইনি পদক্ষেপের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন মধুপুর উপজেলার শীর্ষ কর্মকর্তা। সংশ্লিষ্ট এলাকায় জনপ্রতিনিধিদের নিয়ে মোটিভেশনাল ওয়ার্ক করছি। আমি স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে, সুশীল সমাজের যারা আছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা সকলে এগিয়ে আসুন, এই সম্পদটা আমরা সকলে মিলে আসুন আমরা রক্ষা করি। টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল ও সখীপুরে মোট বনভূমির পরিমাণ 1,20,000 একর। এর মধ্যে প্রায় 1/3 বনভূমি অবৈধভাবে দখল হয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আজ বিকেল 5টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এই নোটিশ মেলের মাধ্যমে জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয় 26শে মার্চ স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উদ্ভূত অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে নির্দেশনা জারি করা হয়। নোটিশে আরও উল্লেখ করা হয় 28শে মার্চ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা সহ যাবতীয় একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। একই সঙ্গে হলের আবাসিক শিক্ষার্থীদের বিকেল 5টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। উপাচার্যের বক্তব্য প্রত্যাহার সহ 10 দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। এই মুহূর্তে সেখানে রয়েছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সোহাগ, ধন্যবাদ। দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়। সকাল থেকেই আন্দোলন শুরু হয়েছে। একদিকে আন্দোলন, অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সকল ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন এবং ক্লাস, পরীক্ষা সহ সব কিছু বন্ধ ঘোষণা করেছেন। একই সাথে একটু জানিয়ে রাখি যে আজ বিকেল 5টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সেই নির্দেশনা মানছেন না এবং তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা যে তথ্যটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে সম্পূর্ণ অবৈধভাবে এই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। কারণ তারা যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে মাত্র একদিনের আন্দোলন, এমন কি হয়েছে যে বিশ্ববিদ্যালয় বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আজকে হল ছাড়বেন না এমনটি আমাদেরকে জানিয়েছেন এবং একই সাথে তারা একাডেমিক কাউন্সিলের নিচে তারা বসে পড়েছেন এবং সেখানে তারা আন্দোলন করছেন। একটু জানিয়ে রাখি যে গতকালকে মধ্যরাতে কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা দেওয়া হয় এবং শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয় আজকে বিকেল 5টার মধ্যে। একদিকে আন্দোলন, একদিকে হল ছাড়ার নির্দেশনা। আসলে কি হচ্ছে এই মুহূর্তে আর কি সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। যে নোটিশটি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে এরকম যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী 2013 সালের 11-10 ধারা অনুযায়ী উপাচার্যকে প্রদত্ত ক্ষমতা বলে আজ 28 তারিখ বিকেল 5টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা সহ যাবতীয় একাডেমিক কাউন্সিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই খবরটি জানার সাথে সাথে কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়েন এবং রাতেই তারা নিজেরা হল থেকে বেরিয়ে এসে তারা আন্দোলন করেন। এরই ধারাবাহিকতায় কিন্তু আন্দোলন চলছে এবং এই আন্দোলন চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতির মধ্যে সুনির্দিষ্ট যে তথ্য সুনির্দিষ্টভাবে কেউ কিছু বলতে পারছেন না। তবে ছাত্ররা যেটি বলছেন যে তারা
ঐক্যবদ্ধ রয়েছেন এবং তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং এই মুহূর্তে তাদের যে দাবি সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ। একটু জানিয়ে দেওয়া রাখি, এই বিশ্ববিদ্যালয়ের ভিসির মেয়াদ রয়েছে মাত্র 2 মাসের মতো। এই ছিল মোটামুটি বরিশালের বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন চলছে তার সর্বশেষ তথ্য। স্টুডিওতে এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ নিহত 8, আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাস রুট ন্যাশনালাইজেশন প্রক্রিয়ার মধ্যে 2 সিটিতে নামানো হলো নতুন সার্ভিস। দক্ষিণের মেয়র বলছেন সাময়িক ব্যবস্থা, বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া। বাকশাল নয়, জিয়াউর রহমানের সামরিক শাসনই গণতন্ত্রকে ধ্বংস করেছে। আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দলীয় কার্যালয়ের সামনে বিএনপির স্বাধীনতা দিবসের শোভাযাত্রা। নেতাদের অভিযোগ, চরম অসুস্থ বেগম জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পরও শিক্ষার্থীদের বিক্ষোভ। হল না ছাড়ার সিদ্ধান্ত, উপাচার্যের বক্তব্য প্রত্যাহারের দাবিতে অনড়। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *B লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।